দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির নতুন একটি পর্বে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো-স্পন্সরড বাই এয়ার মালিক সিডস। আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান। দীপ্ত কৃষি টিম এই মুহূর্তে অবস্থান করছে বরিশালে। বরিশালকে বলা হয়ে থাকে চন্দ্রদ্বীপ এবং অনেকেই বরিশালকে বলে থাকেন প্রাচ্যের ভ্যানিস। এই যে বরিশালের এত সুখ্যাতি, সেই সুখ্যাতির পেছনে অনেক কারণ রয়েছে। সেই সুখ্যাতির অনেক বড় একটা কারণ হচ্ছে যে বরিশালের ইলিশ মাছ। বরিশালের ইলিশ আমরা পছন্দ করি না, এরকম মানুষ পাওয়া হয়তো দুষ্কর হয়ে যাবে। মেঘনার ইলিশের যেমন অনেক বেশি চাহিদা রয়েছে, ঠিক তেমনি তার সাথে বরিশালের নামটিও জড়িয়ে আছে। আজকে আমরা একটি নদী সংলগ্ন এলাকাতে আছি, বলা যেতে পারে যে কীর্তনখোলার তীরে আমি দাঁড়িয়ে আছি এবং এখানকার যারা জেলে ভাইরা আছেন তারা কিভাবে ইলিশ মাছ ধরার মাধ্যমে বা অন্য মাছ ধরার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করেন, কিভাবে গভীর নদীতে যে মাছ আহরণ করে নিয়ে আসেন, তার সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। থাকুন আমাদের সাথেই। ভাইয়া আসসালামু আলাইকুম, আপনার নাম কি? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ বেল্লাল। বেল্লাল ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। কয়টা মাছ পেলেন এ পর্যন্ত? এই পর্যন্ত আজকে মাত্র 2 পিস মাছ পাইছি। ও, সকাল কয়টায় আসছেন? এই যে সকাল 9টা বাজে লইছি, 3 ঘন্টা রাখলাম, পরে এখন টানতে আসি, তো আর মানে বেলা অনেক হয়ে গেল। এই সিজনে ইলিশের প্রজনন কেমন? আপনারা কতটুকু পরিমাণে মাছ পাচ্ছেন? বেশি নাকি কম? একদমই এই বর্তমানে এখন একদমই কম, খুবই কম পাওয়া যায়। হয় এই যে এখন নদীতে বর্তমানে মাছ নাই, খুবই কম। আমি যদি টাকার অঙ্কে হিসাব করি, প্রত্যেকদিন কি রকম পরিমাণে পাচ্ছেন? কি টাকার মাছ পান প্রত্যেকদিন? মানে এখন মানে টোটাল নাই কইলেই চলে, নাই বললেই চলে। তো এই বর্তমানে এখন 500-700 এরকম, আর বেশি কেউ বেচতে পারে না। অন্তত 5 দিনের ভিতরে বা 10 দিনের ভিতরে। এই গ্রীষ্মকালীন সময়ে আপনাদের ইলিশের মৌসুমটা শুরু হয় কোন মাস থেকে? বাংলা কোন মাস থেকে? বাংলা মানে ভাদ্র মাসের 15 যাই লেগে পরের থেকে মোটামুটি শুরু হয় আর কি। আচ্ছা, ভাদ্রর 15 দিন পর থেকে আপনারা মাছ ধরা শুরু করেন। এটা কতদিন পর্যন্ত চলবে ভাইয়া? এই যে ভাদ্র মাস শেষ হইলে 15 দিন, ওই 15 দিন, আর মনে করেন আশ্বিন মাসের আবার 15 দিন পরে আবার অভিযান আই পরে, 2 মাসে অভিযান আই পরে। আচ্ছা, ওই অভিযানটা কি নভেম্বর মানে অক্টোবরটা চলে গেল, নভেম্বর মাস থেকে শুরু হয়? হ্যাঁ। আচ্ছা, ওই যে অভিযানের সময়টা কতদিন পর্যন্ত থাকে? 14 দিন বা কতদিন? 22 দিন। 22 দিন, সর্বমোট 22 দিন। এই 22 দিনে আপনাদের জীবন কিভাবে চলে ভাই? তখন আপনারা কি কাজ করেন বা কিভাবে আসলে সংসার চালান? 22 দিনের ভিতরে আমরা আগে যা কিছু কামাই করি ওটা দিয়ে চলে, বা সরকার কিছু হালকা পাতলা চাল করতে দেয়, হয়তো সবাই সাহায্য করে, আর কিছু করে, কিন্তু সবাই পায়, কেউ পায় না আর কি। এই আচ্ছা, এই এরকম করে চলে, অনেক কষ্টে চলে আর কি। বেলাল ভাই, গত বছর কি আরেকটু বেশি মাছ পেয়েছেন? আরো ভালো ছিল অবস্থা? হ্যাঁ, এবছরের তুলনায় গত বছর একটু ভালো ছিল। এবছর খুবই একটু মানে সংকট দেখা যাচ্ছে, খুবই কম। আচ্ছা, এই বছর আপনাদের কি মনে হয়, মানে জেলে হিসেবে আপনি যেহেতু নদীতে অনেক বছর ধরে এই নদীতে মাছ ধরছেন, কি মনে হয় কেন আসলে এই বছর মাছ পাওয়া যাচ্ছে না? মাছ পাওয়া যাচ্ছে না, হয়তো গেল বছর আপনার পরাভর 2টা বন্যা হয়েছে, 2টা বন্যার কারণে পানি একটু বৃদ্ধি হয়েছে, এই জন্য মাছ টাছ একটু ওই ছোট নদীতে ঢুকছে। আমাদের নদী তো গোড়া শুকিয়ে গেছে, এই জন্য মানে পানির সংখ্যা সংকটে আমরা মাছ কম পাইতেছি। মাছ নদীতে আসতেছে না সাগর থেকে, এটাই তো বলতে চাচ্ছেন আপনারা? আমরা ইলিশ মাছ দেখে কিভাবে বুঝবো যে এটা মেঘনার বা বরিশালের ইলিশ? আপনি কি আমাকে একটা মাছ দেখাবেন ধরে? ইলিশ মাছ দেখে বলছেন মানে এরকম বড় মাছ তো আমরা এখনো পাই নাই, তাই বলতে আমাদের এই ছোট ছোট 2টা মাছ আছে, এই যে দেখেন। এই আমাদের নদী মানে বিশ্বাস করে বলতে আমাদের নদীর পানি মিষ্টি, কি কিছু বলছেন, পানি মিষ্টির কারণে আমাদের নদীর মাছ খাইতে খুব সুস্বাদু এবং দেখতেও খুবই ভালো দেখা যায়। আচ্ছা আচ্ছা, এই যে ছোট ছোট কিন্তু মানে ছোট হইলেও আমাদের দেখতে সুন্দর। হ্যাঁ, দেখতে সুন্দর আর মাছ খাইতেও খুব সুস্বাদু। আচ্ছা, রঙের কি কোনো ভিন্নতা আছে? রঙের উপর কি কোনো কিছু নির্ভর করে? না না, রঙের উপর কোনো কিছু নির্ভর করে না, মানে এটা সেটা আমাদের দেশের মাছের সাইজটা ভালো হলে খুব খাইতে ভালো হয়। আচ্ছা আচ্ছা, বিলাল ভাই অনেক ধন্যবাদ আপনাকে দীপ্ত কৃষিকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রথম বিষয় হলো ইলিশ এমন একটা মাছ যার জীবন চক্রে 2টো পানিই দরকার হয়। যখন ডিম ছাড়বে তখন আমাদের নদী মোহনাগুলোতে চলে আসে। এই জায়গাগুলোতে ডিম ছাড়ার পর ছোট ইলিশগুলো বড় হওয়ার পর আবার সমুদ্রে চলে যায়। আবার যখন সে পরিণত অবস্থায় ডিম ছাড়ার সময় হয় তখন নদী মোহনাগুলোতে চলে আসে। আর বৈশ্বিক প্রেক্ষাপটটা যদি আমরা ধরে নেই, আমাদের নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, অনেক ক্ষেত্রে গভীরতা, ডুবোচর, প্রাকৃতিক বিভিন্ন ধরনের প্রতিকূলতার জন্য এই সময়গুলোতে ইলিশের এই সময়ে ভরা মৌসুম থাকার কথা। আমরা এখনো আশাবাদী, জেলেদের মুখে যারা ইলিশ সংশ্লিষ্ট আছে তাদের মুখে হাসি ফুটবে, ইলিশ আমরা পাবো। নদীর মোহনাগুলোতে সাগর থেকে
যদি নির্বিঘ্নে এই মোহনাগুলোতে আসতে পারে এবং লো এরিয়ার সাগরগুলোতে যদি ইলিশ আসে, আমাদের জেলে ভাইয়েরা পর্যাপ্ত পরিমাণ ইলিশ পাবে। এবং আমরা টুকটাক খবরও পাচ্ছি, অনেকেই বেশ ভালো পরিমাণ ইলিশ পাচ্ছে, অনেকে হয়তো বা তার আশা অনুযায়ী ওইভাবে পাচ্ছে না। তবে আমরা আশাবাদী, ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে ইলিশ সংশ্লিষ্ট যারা আছেন, ইলিশ জেলে, ইলিশ ব্যবসায়ী এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে, তাদের মুখে হাসি ফুটবে। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। চাচা, কতদিন ধরে মাছ ধরার পেশায় আপনি আছেন? আমি 18-20 বছর ধরে মাছ ধরা পেশায় আছি। 18-20 বছর। তো এই বছর কি মাছ বেশি পাচ্ছেন নাকি একদমই পাচ্ছেন না? এবছর মাছ একবারেই কম। একবারেই কম। বিগত বছরগুলোতে কি রকম পেতেন? প্রত্যেকদিন আনুমানিক কি পরিমাণ মাছ বিক্রি করতেন, কি পরিমাণ টাকার? গত বছরও পাইছি 4000, 5000, 10000 টাকা তো মাছ বেচছি। আচ্ছা, আর এই বছর? এবছর 2000, 1500 পাই নাই। আচ্ছা, সরকার থেকে কি কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন আপনারা? 70 কেজি চাল দিছে। আচ্ছা, এই সাহায্য পাইছি। আর কোনো সাহায্য আমরা পাইনি। যাক, আপনার কাছ থেকে অনেকগুলো কথা জানলাম। আর আজকে এই যে কতক্ষণ ধরে আপনারা আছেন মেঘনার মধ্যে? আমরা সকাল 8টার কাল আইছি। 8টায়? হ্যাঁ। তো জাল ফেলে আবার একটা জাল তুলতে কতক্ষণ সময় লাগে? একটা জাল ফালাইয়ে রাখছি, মনে করেন ঘন্টা 3, টানতে ঘন্টা 2 লাগছে। আচ্ছা, তারপরে কয়টা মাছ পেলেন? 4টা মাছ পাইছি। 4টা? মানে তাও কি বড় নাকি ছোট? ঝাটকা। ঝাটকা মানে ওই এটা আপনি কত বিক্রি করতে পারবেন বাজারে? এই 500-600 টাকা। 500 টাকা। মানে আপনার তেলের টাকা উঠবে না? তেলের পয়সা উঠবে না। জুয়েল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং এই মেঘনার ভেতরে অবস্থান করতে পেরে আরো বেশি ভালো লাগছে। আপনি তো সংবাদকর্মী হিসেবে অনেকদিন ধরেই কাজ করছেন এবং বরিশালের মোটামুটি বলা যেতে পারে যে ইলিশের সব খবরাখবর আপনার কাছে পাওয়া যায়। তো গত বছরের তুলনায় এবছর কি প্রজনন একটু কম নাকি বেশি? হ্যাঁ, গত বছরের তুলনায় আসলে এবছরের ইলিশের চিত্রটা ভিন্ন। নদী এবং সাগরে থেকে যে ইলিশ আহরণ হয় সেই পরিমাণটি এবার মৌসুম আরম্ভ হয়ে এলেও অনেকটি কম লক্ষ্য করছি আমরা। এই যেমন আজকে মেঘনা নদীতে আছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তেমন জেলে নেই, অনেকটা জেলে শূন্য মেঘনা। বিশেষ করে এই মৌসুমে বিস্তীর্ণ মেঘনা কিন্তু জাল, জেলে আর ইলিশে সয়লাভ থাকে। এবং মৎস্য অবতরণ যে কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু ইলিশের অবতরণ, কেনা বেচা, হাক ডাকে একটি উৎসবমুখর পরিবেশ হয়ে ওঠে। মানে বাজারের চিত্রটাও কি একটু মন্দা যাচ্ছে? হ্যাঁ, যেহেতু নদীতে মাছ নেই সেক্ষেত্রে বাজারে সেটা অবতরণ হচ্ছে না, ফলে বাজারও অনেকটাই ইলিশ শূন্য। এর কারণে কি বলতে পারি যে দামটা এবার একটু চড়া ইলিশের? হ্যাঁ, অবশ্যই, যেহেতু চাহিদা অনুযায়ী সরবরাহ হচ্ছে না, যোগান হচ্ছে না, সেক্ষেত্রে স্বল্প পরিমাণ যে ইলিশ, ক্রেতা অনেক, সেক্ষেত্রে দামটা বেশি। এটা সম্ভাব্য কারণ কি হতে পারে? আমরা যে বিষয়টি কাজ করতে গিয়ে লক্ষ্য করেছি যে নদীর যে নাব্যতা সংকট এবং পলি পড়ে যে নদী ভরাট হয়ে যাচ্ছে এবং নদীর দখল, দূষণ, এই সমস্ত কারণে ইলিশের উপর একটি নেতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি যে ডিমওয়ালা মা ইলিশ নিধন, নির্বিচারে জাটকা ইলিশ নিধন, এর ফলে কিন্তু আসলে ছোট ইলিশগুলো বড় ইলিশে পরিণত হতে পারছে না এবং ইলিশের বংশ বিস্তারের উপরে, প্রজননের উপরে একটি নেতিবাচক প্রভাব পড়ছে, ফলে উৎপাদনটি কমে এসছে। ভাইয়া, যেহেতু আপনি সংবাদকর্মী হিসেবে কাজ করছেন, আপনার তো অনেক ধরনের আইডিয়া আছে, তো কি এমন পদক্ষেপগুলো গ্রহণ করলে ইলিশের প্রজননটা বাড়ানো সম্ভব? আসলে ইলিশের উৎপাদন, প্রজনন, আহরণ এগুলো বৃদ্ধির লক্ষ্যে মৎস্য অধিদপ্তর অনেকগুলো যুগোপযোগী উদ্যোগ নিয়েছে। কিন্তু আসলে যে মৎস্য আইন রয়েছে বাংলাদেশে, সেটি হলো 1950 সালে প্রণীত একটি আইন, যেটি কিনা ব্রিটিশ শাসনামলে তৈরি করা আইন, বেশ পুরনো। তো 75 বছর পরে এসে আসলে বর্তমান যে প্রেক্ষাপট, মৎস্য সম্পদের যে পরিস্থিতি বাংলাদেশে, সেটা আসলে ওই আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেক্ষেত্রে নতুন করে একটি কার্যকর আইন এবং বর্তমান সময় উপযোগী একটি আইন প্রণয়ন এবং আইনটি যথাযথভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করলে আসলে মৎস্য সম্পদের অনেক প্রাচুর্যতা আসলে বৃদ্ধি পাবে। এক্ষেত্রে কি ভাই, আমার কাছে মনে হয় যে যারা জেলে ভাইরা আছেন তাদেরকে ডেকে যদি কোনো কর্মসূচি করা যায়, বা কখন তারা মাছ ধরবে বা কখন ধরবে না, বা কোন ধরনের মাছগুলো ধরা উচিত অনুচিত, কিছু সচেতনতামূলক কর্মসূচি করলে বোধহয় সম্ভব বেশ ভালো ফলাফল পাওয়াটা। জি, আপনি সঠিক বলেছেন। আসলে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি জেলে ভাইদেরকে যে প্রণোদনা দেওয়া হয়,
সে প্রণোদনার চালটি কিন্তু তারা সঠিক সময়ে পান না এবং প্রকৃত জেলেরা অনেক সময় বঞ্চিত হন। সেক্ষেত্রে যারা একেবারেই প্রান্তিক পর্যায়ের দরিদ্র জেলে তারা কিন্তু বাধ্য হয়ে অনেক সময় আইন অমান্য করে মাছ শিকারে নেমে পড়েন। জুয়েল ভাই, আপনি বলছিলেন যে এবার ইলিশের প্রজনন একদমই কম এবং আসলে সেই চিত্র আমি বোধহয় মেঘনার ভেতরে এসেও দেখলাম। জুয়েল ভাই, অনেক কথা বললাম আপনার সাথে এবং গুরুত্বপূর্ণ কিছু কথাও উঠে এলো আমাদের আলোচনার মাধ্যমে। দীপ্ত কৃষিকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা থেকে অনেক কষ্ট করে এই গভীর মেঘনায় এসে যে আপনারা প্রান্তিক জেলে ভাইদের জন্য কাজ করছেন, এজন্য আপনাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আরে আকিস ফিড আইছে এবার ঠেকাই বকে শুনি বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একদম মেঘনা নদীর মাঝখানে অবস্থান করছি এবং আমরা মোটামুটি যে জায়গাটাতে আছি এটা ভাসানচরের নিকটবর্তী একটা এলাকা। তো আমরা এখন বিভিন্ন জেলেদের সাথে কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি। সামনেই একটা জেলেদের নৌকা দেখতে পাচ্ছি এবং একটি জেলে পরিবার আছে সেই নৌকাতে। আমরা ওই নৌকার দিকেই যাচ্ছি, কথা বলবো এই জেলে পরিবারের সাথে এবং আমরা এলাকার বিভিন্ন লোকেদের সাথে কথা বলে জেনেছি যে এখানে মান্ত্রা সম্প্রদায় নামে একটি জেলের সম্প্রদায় রয়েছে। আমরা খুঁজে বেড়াচ্ছি, তাদেরকে পেলে অবশ্যই আপনাদের সাথে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছিলেন যে মেঘনা নদীতে স্পিড বোর্ডে করে আমরা ঘুরছিলাম এবং ঘুরতে ঘুরতে বিভিন্ন জেলেদের সাথে কথা বলেছি। এখন আমার সাথে যারা আছেন বা যেই নৌকাটিতে বর্তমানে আমি অবস্থান করছি এখন, এই নৌকাটিতে যারা আছেন তারা মান্তা সম্প্রদায়ের। মান্তা সম্প্রদায় তো আপনারা? আচ্ছা চাচা, আপনার নাম কি? সৌরভ সর্দার। সৌরভ সর্দার। আপনাদের কি কোনো বাড়িঘর আছে নাকি সারা বছর বাড়িঘর নেই? এই নৌকার উপরেই সারা বছর এখানেই থাকেন? আজীবনকাল। আচ্ছা, যখন এই যে মেঘনাতে ঝড় হয় বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন কি করেন? হতায় চাবি নিলে খালে চাবি কুলে চলে যান, পারে নিয়ে রাখি, পারে নিয়ে রাখেন। তো এই যে আপনার পূর্বপুরুষ যারা ছিল তারাও কি এই নৌকায় ছিল? তারাও এই নৌকার মধ্যে। তারাও মান্তা সম্প্রদায়ের এই প্রত্যেক মানুষই কি এরকম নৌকাতেই থাকে? এরকমই। আচ্ছা, আপনাদের জীবন কিভাবে চলে? শুধুমাত্র মাছ ধরে? মাছ ধরে। চাচা, আপনারা কি কি জাল দিয়ে মাছ ধরেন? ওই সুতার জাল, কারেন্ট জাল, পোমা জাল এই দিয়ে মাছ ধরি। আচ্ছা, এই নদীতে কি কি মাছ পাওয়া যায়? এখন তো ইলিশের মৌসুমে ইলিশই পাচ্ছেন। এখন ইলিশ মাছ পাই, এবার মাছ নাই, এবার মাছ টোটালে নেই। ও, বছরের অন্যান্য সময় কিভাবে আপনারা জীবন জীবিকা? ইলিশ মাছ, পোমা মাছ কম বেশি পড়ছে। ওই মাছগুলো ধরেই আপনারা জীবন জীবিকা নির্বাহ করেন? আমরা ধরে মুরগি জীবন যাপন করছি। এই মাছগুলো ধরে কি কোথাও বিক্রি করেন? হ্যাঁ, আট বাজারে উঠে বিক্রি করি, পাইকার দরে বেশি। আচ্ছা, তো এই যে যারা আপনার ছেলে মেয়েরা আছে ওরা পড়াশোনা করে না? না, কই পড়াশোনা করাম। আজকে আছি ধরেন এখানে, আরেকদিন আরেক কানে, আরেকদিন আরেক কানে, এই অবস্থায় তো আমাকে। চাচা, প্রত্যেকদিন আনুমানিক কিরকম টাকার মাছ পান? প্রতিদিন মাছ পাইনি, আড়াই মাস হইতে খাওয়ানোর মাছও পাইনি, আর ঋণ হয়েছি 40-45 হাজার টাকা। ও আচ্ছা। এবার সিজনের কথা গ্যাস, এবার তোমার মনে করেন কোন রকম পেট চলছে। এই সিজনে কিরকম মাছ পাচ্ছেন? এই সিজনে কোনো মাছ পাই নাই প্রত্যেকদিন। আড়াই মাস ধরে খাওয়ানোর মাছটা পাই নাই। চাচা, আড়াই মাস ধরে আপনি বললেন যে কোনো মাছ পাচ্ছেন না, তাহলে আপনি প্রত্যেকদিন কিভাবে চলছেন, কি খাচ্ছেন? ওই দোকান তো বাই আনি আর খাই, বাই সদাই করি, কোনোদিন আনতে পারি, কোনোদিন আনতেই নেই, অবস্থায় চলছে। আচ্ছা, গত সিজনে কিরকম মাছ পেয়েছেন? গত সিজন মনে কম বেশি হয়েছে, কিছু চলতে পারছি, 2000-3000 টাকা বেশি সদাই করছি, জাল সাবার করছি, ফোলা বানলিও খাইছি। আচ্ছা, এবার তা নাই। সরকার থেকে আপনাদেরকে কোনো সাহায্য সহযোগিতা? সরকার থেকে ওই বছরের শেষ 2 ট্রিপ চাল হয় 30 কেজি করে দেয়। আচ্ছা, যাদের বসত বাড়ি নেই সরকার থেকে তো তাদেরকে অনেক সময় ফ্রিতে বা একেবারেই বলা যায় যে বিনামূল্যে ঘরবাড়ি দেয়। আপনারা কি সেই ঘরবাড়ির জন্য কখনো আবেদন করেছেন বা চেয়েছেন কখনো? চাইনি। চাননি কেন? আপনাদের কি আমরা যেরকম মানে একটা স্থায়ী জায়গায় বসবাস করি, আপনাদের কি ওইটা ইচ্ছা করে না? এখন মনে করেন আমরা তো একখানে থাই না, আপনারা বললাম একখানে থা পড়তে সিরিয়াল মনে করেন বছরে বছর তো আমরা একটা চেয়ারম্যান বেতন চাই, থাকা পড়েন একখানে, আইজ ধরনের পাতা কাইল বাসানসর পরশু মুলাদি এরকম একখানে যাই। মানে এই যে বিভিন্ন জায়গাতে যে থাকেন, এটাই কি আপনাদের ভালো লাগে? করার তো কিছু নাই, আমার করার কিছু আছে। সেটাই। চাচা, আপনাদের রান্না বাড়া কোথায় হয়? এই জায়গায় রান্না বাড়া খাওয়া দাওয়া সব এক জায়গায়। আপনার কি কোনো আত্মীয় স্বজন আছে বা আপনাদের এই যে মান্ত্রা সম্প্রদায়ের মধ্যে? আছে বহুত, আমরা নৌকা মনে করেন এই এলাকায় সারা বাংলাদেশের মধ্যে নৌকা আছে, হরতার নৌকা। আপনাদের মতো এরকম আর কতগুলো পরিবার এই মেঘনা নদীতে আছে? এই মেঘনার মধ্যে আছে মনে করেন যে 1000-500 নৌকা আছে। নৌকা আছে, সবাই এরকম ভাসমান অবস্থাতেই আছে? সবাই এরকম।
আচ্ছা, রাতে কি ঘুমানো এই নৌকার মধ্যে? এই নৌকার মধ্যে ঘুমান, খাওয়া দাওয়া লওয়া সব এই নৌকায়। কোনো বিপদ আপদ হয়? বিপদ আপদ কি ওই মনে করেন যে না আমাকে আর বিপদ আছে কি, বিপদ আইলে আমাকে করার আছে কি আর না আইলে করার আছে কি। আচ্ছা চাচা, অনেক কথা বললাম আপনার সাথে, ভালো থাকবেন, ধন্যবাদ। আই, তোর নাম কি? সুরভি। সুরভি। তোমার নাম কি? ইমন আর সুরভি দুই ভাই বোন নাকি আরো আছে ভাই বোন? 5 ভাই বোন আমরা। আর বাকি ভাই বোনরা কোথায়? তারা অন্য নৌকার বিয়ে করে। আরেকটা নৌকা আছে? জি। ও, তুমি কি মাছ ধরতে পারো? জি। পড়াশোনা করতে ইচ্ছে করে না? করতে ইচ্ছে করে, পারি না। আচ্ছা, ভালো থেকো। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রিয় দর্শক, দেখাবার চেষ্টা করেছি আজকের এই পুরো পর্বে মেঘনা নদীতে যারা ইলিশ মাছ ধরেন বা অন্যান্য মাছ যারা ধরেন, সারা বছর ধরেই আসলে তাদের শুধুমাত্র একটাই কাজ হয়ে থাকে, সেটা হচ্ছে মৎস্য আহরণ করা, এবং এরই মাঝে আবার তাদের বেশ কিছুটা সময় মাছ ধরা থেকে নিজেদেরকে বিরত রাখতে হয়। সেই সময় তারা কতটা দুঃখে কষ্টে জীবনযাপন করে জেলেদের মুখে থেকে আপনারা শুনেছেন। মান্ত্রাস সম্প্রদায়ের চিত্র আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। আসলে আমরা শহরাঞ্চলে যারা বসবাস করি, আমরা কখনোই অনুধাবন করতে পারি না যে এই মানুষগুলো কত কষ্টে তাদের জীবিকা নির্বাহ করে, এবং আমরা যে সুস্বাদু মাছগুলো খাই, কত কষ্টে জীবন যুদ্ধ করে তারা এই মাছগুলো নদী থেকে আহরণ করে। আশা করি আপনাদের সকলের কাছে এই পর্বটি ভালো লেগেছে। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির এই পর্ব থেকে। পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সরড বাই এয়ার মালিক সিডস। সকলে ভালো থাকুন। আগামী পর্বে আবার দেখা হবে কোনো কৃষক বা খামারি ভাইয়ের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।